আসসালামু আলাইকুম। গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এই অধ্যায়টির অনুশীলনী সমাধানে তোমাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রিফাত হোসেন বাঁধন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের এই ক্লাসে, এর আগের ক্লাসে মেনলি থিওরি পার্টটা পড়াইছি। তোমাদের বাস্তব সংখ্যার উপর যত থিওরি ছিল মোটামুটি পরীক্ষা আসার মতো সব তোমাদেরকে সলভ করে দিছি। এখন এই চ্যাপ্টারটির অনুশীলনী সমাধান করব। এই চ্যাপ্টারটি খুবই সোজা একটি অধ্যায় এবং তোমার এসএসসি পরীক্ষায় একটি থেকে দুটি কোশ্চিন অথবা একটি সৃজনশীলের খ অথবা গ নাম্বার কোশ্চিন এখান থেকে কিন্তু সচরাচর আসে। তো এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চিন আসার ক্ষেত্রে, এমসিকিউতে প্লাস তোমার সৃজনশীলের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আশা করি তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং তোমরা, আমি যেই ক্লাসগুলো করাচ্ছি এই ম্যাথগুলো সলভ করে দিচ্ছি, শুধুই তোমরা দেখবা না, অ্যান্ড তুমি, আমি যে সলভ করাবো তার পাশাপাশি তোমরাও সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা অনুশীলনী এক থেকে শুরু করি। তোমার কয়েকটা প্রথমে এমসিকিউ আছে, এমসিকিউ সলভ করি। তোমাদের মেইনলি এমসিকিউ কিন্তু পরীক্ষায় বেশিরভাগ আসে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে এমসিকিউ বেশ কয়েকটা আসে, আর সৃজনশীল মানে পূর্ণাঙ্গ সৃজনশীল খুব কমই আসে। আচ্ছা, এখন দেখো, এখানে তোমরা কিন্তু আমার একটা সাজেশন থাকবে, তুমি যখন এই ক্লাসটা করতে আসবা তার আগে যেন তুমি অনুশীলনীর যে আমি অনুশীলনী না, যেমন থিওরি পার্টটা যে করাইছি এই অধ্যায়টির বাস্তব সংখ্যার চ্যাপ্টারে যে থিওরি পার্টটা করাইছি সেটাকে যদি তুমি করতে পারো, তাহলে আমার এই সমাধানগুলো তোমার দেখতে হবে না। সেই ওই তোমার ওই সমাধানগুলো দেখলেই, যেই সলভগুলো আমি করাইছি অনুশীলনীর দেখাই দিচ্ছি, সেগুলো করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা অনুশীলনীতে কি সলভ করছিলাম ভাইয়া? মূলত মূল সংখ্যা কি ছিল আমরা ওগুলো শিখলাম। আমরা জানতে পারছিলাম কীভাবে এগুলো নির্ণয় করে, কীভাবে আমরা আইডেন্টিফাই করবো সেগুলো আমরা জানতে পারি, ঠিক আছে? তোমার মেনলি দেখো, এখানে মূলত অমূলত সংখ্যা, এখানে চাইছে তোমার কোনটি অমূলত সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, সরি, এখানে আছে তোমার কোনটি অমূলত সংখ্যা, ঠিক আছে? আমরা তো অমূলত সংখ্যা বের করতে পারি, ওকে? আচ্ছা, এখানে দেখো ক নাম্বার আছে 0.3, উপরে কি পৌনঃপুনিক আছে, তার মানে কি এটাকে আমরা কি মেনলি ভাইয়া ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? যেমন দেখো, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হবে ভাইয়া? দেখো, এর উপর আছে পৌনঃপুনিক, ঠিক আছে? প্রথমে আমরা কি মানে আমাদের নিয়মটা কি, তোমার এখানে হচ্ছে পুরো সংখ্যাটা আগে লেখা, ঠিক আছে? ধরো এখানে 0.3 মানে 3 আছে, ঠিক আছে? 3, তারপরে কিভাবে মাইনাস করতে হয়, কত মাইনাস করতে হয়, কি যতগুলো তোমার কি পৌনঃপুনিক নাই পয়েন্টের পরে, তো এখানে যেহেতু নাই সো এটা আমরা লিখতেছি না, ঠিক আছে? তোমার উপরে 3 লিখতেছি, আর নিচে কত, নিচে হচ্ছে ভাইয়া দেখো এই পৌনঃপুনিক কটা আছে, একটা আছে না, তার মানে কি নিচে এটা, ঠিক আছে? মেইনলি তোমার এটাই হচ্ছে সমাধান এটা। তার মানে কি তুমি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারতেছো, যেহেতু তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারতেছো তাহলে এটা তোমার কি মূলদ সংখ্যা, ঠিক আছে? ঠিক এমনভাবে খ নাম্বারটা দেখো, √16/9, এটাকে তুমি কি করতে পারবে যদি তোমার উপরে √16 বাই নিচে √9 কত হবে দেখো, এখানে 4/3, তার মানে কি তুমি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো। যেহেতু তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো তাহলে কি হয়, এটাও আমাদের মূল সংখ্যা, অমূল সংখ্যা না। ঠিক এমনভাবে এই গ নাম্বারটাও কিউব রুট 8/27, এখানে কত হয় দেখো 2 এখানে 3 আসে, ঠিক আছে? 2/3 আসছে, তার মানে কি এটা আমাদের মূল সংখ্যা, অমূল সংখ্যা না। তার মানে কি বাকি থাকতেছে একটা, এটা তুমি ক্যালকুলেটরে 5/√3 করে দেখবা, এটা তোমার কি হচ্ছে ভাইয়া, এর মান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া একটা অমূল সংখ্যা, ঠিক আছে? ওকে, এখন আসো, এ বি সি ডি চারটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এ বি সি ডি চারটি তোমার কি ক্রমিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা দেখি, 2 নেই, 3, 4, 5, ঠিক আছে? 2, 3, 4, 5 করলে কত হবে ভাইয়া? 3 দুগুণে 6, 4, 6, 24, 24, 24 ইন্টু 5 কত হবে দেখো, 4, 5, 20, সাথে থাকলে 2, 10, 12, ঠিক আছে? 120। ওকে,
এ বি সি ডি 2 3 4 5 ওকে 120 আসলোই আমাদের এখানে। তার সাথে যদি তোমার 1 যোগ করি 121, এটা রুট করলে কত হবে ভাইয়া 11, ঠিক আছে। মেইনলি তোমার আমি যেখানে করলাম তোমার যে 1 যোগ করে দিলাম, তুমি এটা কীভাবে বুঝবা? তোর প্রশ্নটা আসতে পারে তোমার এই থিওরিটা মেইনলি কি জানো, তোমাদের অনুশীলনীতে তোমার থিওরি পার্টে কিন্তু দেওয়া আছে। তোমার থিওরি পার্টে কি ছিল ভাইয়া, তোমার যদি 4টা ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয়, তার সাথে তুমি তার গুণফলের সাথে তুমি 1 যদি যোগ করো, তোমার কি হচ্ছে ভাইয়া, সেটা তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে দেখো ভাই 3 নম্বরে এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো তোমার যদি 60 থেকে 70 বলতো অথবা 80 থেকে 90 বলতো, তাহলে তুমি কি করতা? মেইনলি তার জন্য মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে। এই যে এই সংখ্যাটা যে আমি বললাম 4 4, মনে রাখবা এটা 4 4 2 2 3 2 2 3 2 1, ওকে। এখন দেখো এটা হচ্ছে 1 থেকে 10, এইটা 10 থেকে 20, ঠিক আছে। এই ক্রমান্বয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা আছে না। এটা 1 থেকে 10, এটা হচ্ছে তোমার 11 থেকে 10 না, এটা হচ্ছে 11 থেকে তোমার 20, ঠিক আছে। তারপর 21 থেকে তোমার 30, এভাবে আসবে ক্রমান্বয়ে। তো এটা যদি মনে রাখো তাহলে তোমার এভাবে আর গুনতে হবে না। 2 আমার হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে কত 3, তারপরে হচ্ছে আমাদের 5, তারপরে হচ্ছে আমাদের 6 না 7 8 9, হ্যাঁ এই দুইটা হয়, ঠিক আছে। তার মানে হবে 4টা তুমি এভাবে বলতে পারো। আর এখানে দেখো যে 4 4 2 2 3 2 2 3 2 1, তার মানে কি প্রথমে 4 আছে না, তো এই 4টা তোমাদের মেইনলি পরীক্ষার সময় বাঁচানো সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন তুমি এমসিকিউ দিবা, তোমার 30টা এমসিকিউ ধরো 30 মিনিট থাকবে, বাট তোমার সাধারণ গণিতে সবাই কিন্তু খুব দ্রুত 30 মিনিটে করতে পারে না, তোমার সময় অনেক বেশি লাগে। সো তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু শর্টকাট টেকনিকও অ্যাপ্লাই করতে লাগবে। তো এই শর্টকাট টেকনিকের জন্য এইটা তোমার মনে রাখা অনেক জরুরি, ঠিক আছে। 4 4 2 2 3 2 2 3 2 1। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা দেখো, এখানে কি বলছে, কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি ভাইয়া? পূর্ণ সংখ্যা এটা কিন্তু তোমাদের আমি অনুশীলনী পার্টে পড়াইছিলাম, সরি তোমার থিওরি পার্টে পড়াইছিলাম, ঠিক আছে। এখানে দেখো -4 -2 0 2 4, এখানে কি -3 কই গেল, -3 কই গেল, অথবা 1 কই গেল, ঠিক আছে। তো এখানে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে না, এখানে বলছে সকল পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে। মানে তোমার সকল থাকবে, মাইনাস তোমার 1 থেকে শুরু করে ইনফিনিটি, এদিকে তোমার 0 থাকবে, +1 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবে, ঠিক আছে। তাহলে তোমার এটা কি সরি পূর্ণ সংখ্যা সেট হবে। এখানে দেখো খ নাম্বারটা দেখো, -2 -1 0 1 2, ঠিক আছে। এটা এখানে দেখলাম। তারপরে দেখো -3 -1 2 গেলে কই, তার মানে এটা হবে না। এখন দেখো এখানে শুধু পজিটিভগুলো আছে, নেগেটিভগুলো নাই, তার মানে কি আমাদের অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে। তুমি পরীক্ষার হলে মেনলি যদি এগুলো তুমি প্র্যাকটিস করো, তুমি পরীক্ষার হলে মানে কোশ্চিনটা দেখার সাথে সাথে তুমি বলতে পারবো যে আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে এইটা, ওকে। এই অধ্যায়ের কোশ্চিনগুলো অনেক তোমার কি খুব কঠিন না, সোজা আছে। এখন দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কীভাবে, এখানে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। মেনলি তোমার বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা চিন্তা করব, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে। ধর বিজোড় সংখ্যার বর্গ 3, 3-এর বর্গ কত হয় ভাইয়া 9, অথবা তোমার 5, 5-এর বর্গ কত হয় ভাইয়া 25, ঠিক আছে। তার মানে কি এটা আমাদের ঠিক আছে। এখন বলছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, সেটা তো আমরা জানি, এটা তো আর তোমার ঠিক করতে হবে না। এরপর দেখো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি বর্গমূল মূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয়, ঠিক আছে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, যেমন তোমার পূর্ণবর্গ নয় কি আমাদের 7 না, 7-এর বর্গমূল কি ভাইয়া, তোমার এটা কি আমাদের মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। তার মানে কি আমাদের এই 3 নম্বর অপশনটা হচ্ছে না, তার মানে কি 1 আর 2 আমাদের ফুলফিল করতেছে, 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে, ক নাম্বারটা। এখন দেখো এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 3টি ক্রমিক সংখ্যা স্বাভাবক, আচ্ছা যোগফল, সরি গুণফল। তার মানে দেখো যদি আমরা ক্রমিক সংখ্যা 2 3 4 নেই, ঠিক আছে,
এখানে আমার এর গুণফল কত হচ্ছে ভাই দেখো, 3 4 12, 12 দুগুণা 24, ঠিক আছে? তোমার এটা করে দেখতে হবে, ওকে? তোমার তো সবসময় মনে থাকবে না, ধরো তোমার কোনো একটা নতুন কিছু দিল, ধরো তোমার এটা তুমি এখন পারতেছো না, পরীক্ষার একবারে শেষ মুহূর্তে কি করা যায়, 1 মিনিট আছে, তখন তুমি এটা অ্যাপ্লাই করে করতে পারো, অথবা তুমি এটা যদি মুখস্থ থাকে এটা কিন্তু মুখস্থ করা যায়, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা আমরা দেখতেছি, দেখো 3 4 5, ঠিক আছে? এখানে কত, 4 5 20, 20 43 50 60, 60, ঠিক আছে? তো এই দুইটার একটা প্যাটার্ন পাই গেলাম না? আচ্ছা দুইটা দেখি, এখন দেখো সর্বদা কি বলছে ভাই, গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা এটা বিভাজ্য হবে, বোঝাচ্ছে না, না। আচ্ছা এখন ধরো 7 দ্বারা, 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, তার মানে কি এটা দ্বারা হচ্ছে না, 11 দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে না, কিন্তু তোমার এখানে 6 দ্বারা হচ্ছে। এটা কিন্তু তোমার সব ক্ষেত্রে তুমি যদি এটা মনে রাখো, সব ক্ষেত্রে কিন্তু এটা পসিবল, ঠিক আছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই তোমার কি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সার হচ্ছে 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এখন দেখো 7 নম্বরে বলছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা, ঠিক আছে? এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, ঠিক আছে? ওকে, ধরো তোমার এখানে এ কে ধরি, তোমার ধরো এখানে 2, এখানে বি ধরো 4, ঠিক আছে? নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? তার মানে কি ভাই দেখো, এ স্কোয়ার কখনই পসিবল না, বি স্কোয়ার কখনই পসিবল না, কিন্তু এটা পসিবল, এ স্কোয়ার প্লাস 1। তোমার যদি ধরো এইখানে কত হয় দেখো, এইখানে যদি 2 হয়, 2 দুগুণ 4, স্কোয়ার করলে 4 হয়, প্লাস 1 5, এখানে হচ্ছে এটা কি আমাদের বিজোড় সংখ্যা হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে অ্যান্সার। অথবা যদি তুমি বলো ঘর নাম্বারটা ভাই টেস্ট করেন, ঘর নাম্বারটা টেস্ট করলে কি হচ্ছে ভাই দেখো, খুব ইজিলি তুমি বলতে পারতেছো যে আচ্ছা 4 স্কোয়ার 16 প্লাস 2, ঠিক আছে? এগুলো কত হচ্ছে 18, ওকে? তার মানে এটা আমাদের অ্যান্সার না, আমাদের মেইন অ্যান্সার হচ্ছে ঘর নাম্বারটা। আচ্ছা এখন দেখো এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে কি দেওয়া আছে ভাই দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বলছে এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে, ঠিক আছে? তো তোমার এখানে মাথা খাটাতে হবে, যেহেতু তোমার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মোটামুটি একটা সূত্রের মতো লাগতেছে না, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমি এটা যোগ করি 2ab, তাহলে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসতেছে না, ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এটা কি হচ্ছে ভাই, এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? সো তার মানে কি এখানে আমাদের অ্যান্সারটা হবে 2ab, ওকে? এটা কিন্তু তোমাদের দেখলেই পারার কথা, অথবা তুমি যদি অপশন টেস্টও করো তাহলে তুমি কিন্তু এটা ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন দেখো মেইনলি এই যে ম্যাথটা, √5, √7, √10 যে কোনো দিতে পারে, তোমাকে বলবে বা এটা দেখাও এটা একটা মূল সংখ্যা। এটা তোমার এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চিন হয়, এই কোশ্চিনে কিন্তু মাস্ট বি আসেই, এই কোশ্চিনটা মাস্ট বি আসবেই। তোমার এখানে দিবে যে দেখাও যে √5 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। তো আমার ক্ষেত্রে আমি সেম কাজ করছিলাম তোমার ক্লাস 9-এ, যখন আমি তোমার কেবল শুরু করি, তো বুঝা পাচ্ছিলাম না ম্যাথের কী অবস্থা, কী করব না করব। তবে প্রথম থেকে আমি একটা কাজ করতাম, ধরো সামনে আমাদের ষান্মাসিক পরীক্ষা চলে আসছিল, আমি যতদূর শুনতাম যে তোমার এসএসসি লাইফে আমাদের সিনিয়র ভাইরা আর কি মেনলি ক্লাস 9-এ হাফ ইয়ারলিতে প্রচুর ফেল করতো, অথবা 9-এর ফাইনালও ফেল করতো। তো আমি ছিলাম দিনাজপুর জেলা স্কুলের স্টুডেন্ট, তো ওই সময়ে আমরা ডে শিফটে পড়তাম, দিনাজপুর জেলা স্কুলের ডে শিফটে। ওই সময় ভালোই ফেল করতাম, ধরো 120 জন স্টুডেন্ট, তার মধ্যে সর্বোপরি 40 জন না 45 জন অথবা 50 জনের মতো সর্বোচ্চ পাস করতো আর কি। তো সেই অনুসারে আমার একটা ইয়া ছিল যে যদি পাস করি, জীবনে লাইফে আমি কোনোদিন ফেল করে নাই, মানে ফেল করিনি, যদি এই পরীক্ষায় যদি ফেল করি, ওটা পাস না ফেল হবে, যদি ফেল করি তাহলে কিন্তু মান সম্মান সব শেষ। তো আমি করতাম কি মেইনলি তোমার টেস্ট পেপার নিয়ে এসেছিলাম, টেস্ট পেপার নিয়ে তোমার আগের কোশ্চেনগুলো দেখতাম যে কোন কোশ্চেনগুলো বেশি বেশি আসে, আমি আগের কোশ্চেনগুলো জোগাড় করে দেখতাম, আচ্ছা ঠিক আছে ওকে পাস করার জন্য মেইনলি, তখন তো ক্লাস 9-এ যে তোমাদের পাস নিয়ে সমস্যা, তো আমি পাস করার জন্য মেইনলি দেখতাম আচ্ছা এই কোশ্চেনগুলো মোটামুটি পরীক্ষায় আসে, তার মানে কি এগুলো যদি আমি করি তাহলে মোটামুটি একটা পাস মার্ক নিয়ে আসতে পারবো। অ্যান্ড আমাদের ওই সময়ে
পাস মার্ক আনাটাই সবচেয়ে টাফ। আমার একটা ফ্রেন্ড এরকম মনে আছে যে তোমার ও সম্ভবত 60-এর মধ্যে না 70, আমি ঠিক মনে নাই, 54 না 55 অ্যান্সার করছিল। অ্যান্ড 54-55 অ্যান্সার করেও ও 1 না 2 পাইছে, এরকম এরকম একটা ইয়ে ছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি পাস করে গেছিলাম। মানে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, ধরো তোমার সামনে পরীক্ষা আছে, তবে কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, সো আমি বলবো যে তুমি বেশি বেশি করে কোশ্চেন অ্যানালাইসিস করো অ্যান্ড তুমি দেখো, তুমি দেখবা প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি সলভ করবে। আগে দেখবা কোন কোশ্চেনগুলো বেশি আসে, তো ওগুলো তুমি যদি সলভ করে নাও তাহলে কিন্তু তোমার একটা 60-70% মোটামুটি তোমার একটা কনফিডেন্স চলে আসবে, না এই পার্সেন্টেজ মার্কটা আমি ক্যারি করতে পারবো। ঠিক আছে? তো আমি এটা কেন বললাম, মেইনলি তোমার দেখো এই এই কোশ্চেনটা এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। সো আমি ফার্স্ট কাজ ছিল আমার এটা মুখস্থ করা। আমি কিন্তু এটা মুখস্থ করছিলাম অ্যান্ড পরীক্ষায় কিন্তু মানে এই অমূল্য সংখ্যাটা আসছিল। তার মানে কি এখানে আমাদের 4 মার্ক ছিল, এই 4 মার্ক আমি ক্যারি করছিলাম না। আমাদের তোমার পাস সম্ভবত 20-এ ছিল, আমার ঠিক মনে নেই, সম্ভবত পাস 20-এ ছিল। আমি তোমার 20-এর বেশি পেয়েছিলাম, মানে 25-এর বেশি পেয়েছিলাম। কোশ্চিন কোশ্চিন কিন্তু খুবই হার্ড হয়। আচ্ছা, মানে তোমার স্কুলের যে হাই ফাইলি তোমার অথবা ফাইনাল পরীক্ষার কোশ্চিন তো হার্ডই হয়, তোমার ভালো মতো জানো। এখন দেখো √5 অমূল্য সংখ্যা, এখন আমি কিভাবে নির্ণয় করবো √5 অমূল্য সংখ্যা? তো এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা তো ডাইরেক্ট বলতে পারছি না তোমার এটা কি অমূল্য সংখ্যা। আমরা জানি এটা অমূল্য সংখ্যা, ঠিক আছে? তো প্রথমে একে দিতে হবে, দেখাইতে হবে ভাইয়া এ হচ্ছে আমাদের কি একটা মূলদ সংখ্যা। আমরা প্রথমে দেখাইতে চাইবো, পরে যখন আমরা তোমার যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো যখন ফুলফিল করবে না, তখন দেখতেছি যে না ভাইয়া এটা তো আমাদের মূল সংখ্যা হচ্ছে না, তার মানে কি, তার মানে এটা আমাদের অমূল্য সংখ্যা। ঠিক আছে? এই কাজটাই করতে হবে এখানে। দেখো এখানে তোমার কি বলতে হবে, ধরি ধরি কি ভাইয়া, √5 একটি কি হচ্ছে ভাইয়া, মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে কি হচ্ছে ভাইয়া, যদি এটা একটা মূলদ সংখ্যা হয় তাহলে আমরা মূল সংখ্যাকে কি ভাইয়া p/q আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে? ওকে, যেখানে p এবং q হচ্ছে কি ভাইয়া, p এবং q হচ্ছে আমাদের সহমৌলিক। ওকে, সহমৌলিক ও স্বাভাবিক। ওকে, আর আরেকটা কি হচ্ছে ভাইয়া, দেখো সহমৌলিক, স্বাভাবিক এবং হচ্ছে q হচ্ছে কি ভাইয়া, তোমার 1-এর চেয়ে বড়। এটা কিন্তু মাস্ট বি থাকতেই হবে। ঠিক আছে? সহমৌলিকের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা লেখা নিয়ে খুব বেশি হাসাহাসি করিও না, আমার বোর্ডে লিখে তেমন অভ্যাস নাই। সো এই লেখাগুলো এরকমই হবে, না বুঝতে পারলে একটু কমেন্টে বলবা, আশা করি সমস্যা হবে না, আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে। এখন দেখো এটা আমরা ধরলাম, তাহলে কি ভাইয়া, এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হয়, 5 = p²/q²। ঠিক আছে? উভয় পাশে বর্গ করলাম, p²/q²। ওকে, তারপরে কি ভাইয়া দেখো, তারপরে এই কিউটাকে যদি এই পাশে নিয়ে আসি, 5q = p²/q। ঠিক আছে? আমরা কি উভয় পাশে q দ্বারা গুণ করে। ঠিক আছে? ধরো এটা দিয়ে দিলাম, আর এখানে তোমার বলতে পারো যে উভয় পাশে বর্গ করে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি হচ্ছে ভাইয়া, দেখো এখানে আমাদের কি হচ্ছে 5q। এখন দেখো 5q স্পষ্ট কি হচ্ছে ভাইয়া, আমাদের এখানে দেখো এইখানে এই p²/q এর সাথে মিলতেছে না। ঠিক আছে? 5q হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? কিন্তু কোন ক্রমেই এই p²/q এটাকে আমরা তোমার কি হচ্ছে ভাইয়া, এটার সাথে কম্পেয়ার করতে পারতেছি না, 5q। ঠিক আছে? এখন লিখতে হবে তোমার ভাইয়া, দেখো এখানে তুমি মানে বলে দিচ্ছি তোমাকে, তুমি লিখতে পারো যে
স্পষ্টতই 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, মানে 5q স্পষ্টতই একটা হচ্ছে কি ভাই আমাদের পূর্ণ সংখ্যা। মানে তুমি যদি এই তোমার এটি যেহেতু তোমার স্বাভাবিক সংখ্যা তার সাথে যদি 5 গুণ করো তার মানে একটা পূর্ণ সংখ্যা আসতেছে, কিন্তু পি স্কোয়ার এর সাথে যদি তোমার একটা কিউ তুমি হচ্ছে কিভাবে ভাগ করো, এই কিউটা হচ্ছে কি ভাই আমাদের এই তোমার কিউ হচ্ছে কি একের থেকে বড় কিন্তু হবে, ঠিক আছে, এটা তোমার লিখতে হবে একের থেকে বড়। এবং তোমার এইটার সাথে তোমার পি স্কোয়ার বাই কিউ আর 5q আমাদের সমান হচ্ছে না। এখন তোমার এটা যদি সমান না হয়, না হলে কি হচ্ছে ভাইয়া আমাদের এটা কখনোই তোমার উপরের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে না, ঠিক আছে। যেহেতু তোমার এটা ইকুয়াল টু এটা হচ্ছে না, তার মানে কি তোমার লিখতে হবে অতএব তোমার হচ্ছে কি ভাইয়া √5 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। আর তুমি যখন এটা এই তোমার এখানে লিখবা যে 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, সেখানে তুমি আবার যে এই কথাটা লিখছি না, এই কথাটাও তুমি লিখে দিবা, ঠিক আছে, এই জায়গায় লিখে দিবা, তারপর লিখবে অতএব তোমার কি 5q একটি কি হচ্ছে ভাই আমাদের অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো তুমি এভাবে মিললি মোটামুটি এটা স্ট্রাকচার লিখতে পারো, অথবা তোমার যদি তুমি যদি বইয়ের যেটা লাইনগুলো লেখা আছে সেগুলো তুমি যদি ফলো করো তাহলে কিন্তু এটা ম্যাথটা খুব 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে, বেশি সময় লাগে না, অ্যান্ড 4 মার্কে তোমার এখানে ক্যারি হয়ে যায়। এখন দেখো 10 নাম্বার কি বলছে ভাইয়া 0.31, ঠিক আছে, আর আরেকটা কত 0.12, ঠিক আছে, এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এখন দেখো 0.12 আর 0.31, ঠিক আছে, এই দুইটা সংখ্যা আছে। এখন আমরা যে কোনো দুইটা সংখ্যা র্যান্ডমলি নিতে পারি, ঠিক আছে। ধরো এখানে 0. এখানে 1 আছে, এখানে 3, তার মানে কি 0.23969012 যে কোনো ধরনের নিতে পারো, অথবা এই তোমার 0. এখানে তোমার কত হচ্ছে ভাই দেখো 2 2 1 1 0 3 0 4 5 6 তুমি যা ইচ্ছা তাই নিতে পারো। এখন দেখো তোমার কি বলবা, দেখো ধরি একটি সংখ্যা a ইকুয়াল টু, আচ্ছা এরকম সমস্যা যে কেন হচ্ছে আমি বলতে পারছি না, ধরো এখানে বলবা যে a ইকুয়াল টু তোমার এটা, b ইকুয়াল টু এটা, ঠিক আছে। তারপর দেখাবা এখানে স্পষ্টতই কি হচ্ছে ভাইয়া a এবং b তোমার কি হচ্ছে ভাইয়া এই 0.31 এর থেকে কি হচ্ছে ভাইয়া ছোট এবং 0.12 এর থেকে বড়, ঠিক আছে। তার মানে কি এই দুই a এবং b এই দুইটার মধ্যে বিলং করতেছে, এবং কি হচ্ছে ভাইয়া এই দুইটা স্পষ্টতই কি হচ্ছে ভাইয়া আমাদের অমূলদ সংখ্যা। তার মানে কি এটাকে তুমি p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছো না, ঠিক আছে। তার মানে কি হচ্ছে ভাইয়া দেখো তোমার 0.12, এখানে তোমার a, তারপর হচ্ছে কি 0.31, আরেকটা হচ্ছে 0.12, b 0.31, ঠিক আছে। এই দুইটা স্পষ্টতে কি হচ্ছে ভাইয়া দেখো 0.12 এবং 0.31 এর মধ্যবর্তী অবস্থান করতেছে। তার মানে কি তুমি স্পষ্টই বলতে পারো অতএব a এবং b দুইটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, এই দুইটা নির্ণয় করে দেখাই দিতে পারবা। ওকে, এখন দেখো ঠিক 1/√2 এবং √2 এর মধ্যে একটি অমূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তুমি ঠিক সেম প্রসেসে একটা অমূলদ সংখ্যা এবং একটা মূলদ সংখ্যা দেখাই দিবা, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, এখন তোমরা 11 নম্বরটা দেখো। 11 নম্বরে কি বলছে, এর প্রমাণ করতে বলছে, ঠিক আছে। প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে। ক নম্বরটাতে আমরা চলে যাচ্ছি, দেখো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, ধরি তোমাকে আমরা কি করলাম একটা ধরে নেই, একটা যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয় 2x - 1, ঠিক আছে, এই পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। তোমার কি হচ্ছে ভাইয়া একটি বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 2x - 1। এখন এটা যদি আমরা বর্গ করি ভাই, দেখো বর্গ করলে কি হয় 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, ঠিক আছে। এখন ভাই দেখো
এখানে যদি তুমি 4x কমন নাও, ঠিক আছে, 4x যদি কমন নাও তাহলে কি হচ্ছে ভাইয়া x মাইনাস 1, ঠিক আছে, প্লাস 1। তো স্পষ্টতই ভাইয়া দেখো এইটা এবং এটা x ইন্টু এক্স মাইনাস 1 একটা জোর হচ্ছে আর একটা হচ্ছে আমাদের বিজোড়, ঠিক আছে, যেহেতু আমাদের x একটা তোমার কি হচ্ছে ভাইয়া স্বাভাবিক সংখ্যা আমরা ধরতেছি, ঠিক আছে। তো এটা যদি তোমার জোর হয় এই 4-এর সাথে গুণ করলে সেটা তোমার হচ্ছে কি ভাইয়া জোড় সংখ্যা, ঠিক আছে। এখন এটা এবং এটা যদি তোমার জোড় সংখ্যা হয় তার সাথে কি ভাইয়া প্লাস 1 কিন্তু সবসময় থাকতেছে, তার মানে কি এটা একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। সো তোমার 2x মাইনাস 1 হোল স্কোয়ার এটা হচ্ছে কি ভাইয়া আমাদের একটা মানে তোমার এই বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ কি হচ্ছে ভাইয়া আমাদের একটা বিজোড় সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। ওকে, তখন এটা কিন্তু প্রমাণটা ছিল, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় যে আমি থিওরিগুলো বলতেছি মানে এই তোমরা এটা লিখবা, এটা কিন্তু লিখবা, আমি পুরোপুরি লিখে দিচ্ছি না। এখন দেখো খ নাম্বারটা দেখো, খ নাম্বার বলছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক সংখ্যা ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এখানে দেখো ভাইয়া একটা যদি হয় ক্রমিক জোড় সংখ্যা একটা 2x, তারপরে কি আরেকটা হচ্ছে কি ভাইয়া আমাদের হবে 2x প্লাস 2। এখন বলছে কি ভাই এই দুইটার গুণফল, ঠিক আছে। তো আমরা গুণটা আগে করে দেখি 2x ইন্টু 2x প্লাস 2, ঠিক আছে। এখানে কত হচ্ছে ভাইয়া 4x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি ভাইয়া, দেখো 4x যদি কমন নেই x প্লাস 1 এটা থাকতেছে তো নাকি। এখন দেখো x ইন্টু এক্স প্লাস 1 অলওয়েজ কি হচ্ছে ভাই দেখো এটা এবং এটা এটা হচ্ছে তোমার যদি একটা জোড় সংখ্যা হয়, সাপোজ এটা যেহেতু আমাদের এক্স কি ধরতেছি আমরা, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমাদের এখানে, তো এক্স যদি 2 হয় এটা যদি তোমার কি হচ্ছে ভাইয়া 3 হচ্ছে, তার মানে কি 2 ইন্টু 3 কত হচ্ছে ভাই আমাদের জোড় হচ্ছে না। তো আমাদের জোড়টা এই পোর্শনটা অলওয়েজ জোড় হবে আমাদের, ঠিক আছে। এরা যদি বিজোড় হয় এটা জোড় হচ্ছে, তো এই পোর্শনটা অলওয়েজ আমাদের জোড় হচ্ছে, আর জোড় আমাদের 2 দ্বারা বিভাজ্য যায়, তার মানে কি এই পোর্শনটা আমাদের 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে কি 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, ঠিক আছে। তো এইটা এই অংশটা তোমার হচ্ছে কি ভাইয়া দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে কি ভাইয়া আমাদের দেখো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, 8 দ্বারা বিভাজ্য। তুমি এটা লিখবা যে অতএব তোমার এটা কি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 4 ইন্টু 2 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণিত, ঠিক আছে। তুমি এভাবে লিখবা। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি মেইনলি তোমার এই আবৃত দশমিকটা তোমার এমসিকিউতে আসতে পারে এবং সৃজনশীলে খুব কমই আসে। দেখো এখানে বলছে তোমাদেরকে কিন্তু একটা দেখাই দিলে তোমরা কিন্তু সবগুলোই পারবা, ঠিক আছে। সো একটা এখান থেকে আমি তোমাদেরকে দেখাই দিব। এখানে দেখো এটাই যদি দেখাই দেই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, খুবই রুল সিম্পল। তোমার কি হচ্ছে ভাই 7/11 না। এখন দেখো তোমার এটাও কিন্তু সেম, এটা কীভাবে দেখো এটা শুধু বলে দিচ্ছি। দেখো এখানে তোমার 9 থাকবে, 9 দুগুণে 18, 3 9 27 আর 2 29, ঠিক আছে। এটাকে 29 এইভাবে তুমি এটাকে ভাগ করে নেওয়া, তারপরে যেটা করার সেটাই করবা, ঠিক আছে। এখন দেখো সরি 11/7 মানে 7/11, এটাকে যদি আমরা ভাগ করি ভাই দেখো কি হতে পারে। এখানে ধরো 0 পয়েন্ট নিলাম, তার মানে কি এখানে 70 আসলো। এখন দেখো এর সাথে কত গুণ করতে হবে, দেখো এর সাথে তুমি যদি 6 গুণ করো তাহলে হচ্ছে ভাইয়া 66, ঠিক আছে, 66 হাতে থাকলো কত ভাইয়া, দেখো হাতে থাকলো 4, ওকে। এখন দেখো আবার যদি শূন্য নাও কত হচ্ছে ভাইয়া 3 11 33, ঠিক আছে। আবার 7, আবার এখানে 70 নিলা, আবার এখানে যদি 6 নাও তাহলে কত হচ্ছে ভাইয়া 66, থাকতেছে কত ভাইয়া দেখো এখানে 4 থাকে, ঠিক আছে। এখন দেখো 4 থাকতেছে, আবার একটা শূন্য নিলা 3 63 সরি 33, আবার এখানে 7 70, মানে তোমার এটা এখন আস্তেই আছে, ঠিক আছে।
তোমার 6 3 6 3 6 3 আসতেছে। তার মানে কি, যেহেতু তোমার এটা বারবার রিপিট করতেছে, তার মানে কি যেখানে তোমার রিপিট করতেছে তার উপর দুইটা পৌনঃপুনিক দিবা। ঠিক আছে, তোমার যদি 3টা হইতো, ধরো এইটা তোমার তোমার এখানে তোমার বারবার রিপিট হচ্ছে, তার মানে কি প্রথমটা শেষটাতে দিতে। ঠিক আছে, ওকে। আর তোমার এর আগে যদি কোনো কিছু থাকতো যেটা রিপিট হচ্ছে না, তো ওটা তোমার কি ফাঁকাই থাকতো। তোমার যেহেতু এখানে তোমার 6 3 6 3 হচ্ছে, তার মানে কি হচ্ছে ভাইয়া, আমাদের 6 3 6 3 হচ্ছে না, তো তুমি এখানে পৌনঃপুনিক দিতে পারো। ওকে, তুমি এটা কীভাবে লিখতে পারো, অ্যান্সার কি লিখতে পারো তোমার ভাইয়া 0.63। ওকে, তুমি এভাবে লিখতে পারো, এটা এটা তোমার অ্যান্সার। তো তুমি এটাও পারবা, এটাও পারবা, এটা পারবা, সবগুলো এখন পারবা। সো একটা দেখা দিলাম, তোমার বাকিগুলো করবা। এখন করতে না পারলে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, এখন বলছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। এখানে আমি তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি, লাস্টেরটা দেখা দিলেই তুমি কিন্তু সবগুলো পারবা। ঠিক আছে, এখন দেখো 6.2309। ওকে, এখন এটাকে তোমাদের কি বলছে ভাই, সাধারণ ভগ্নাংশের প্রকাশ করতে বলছে। তুমি কিভাবে করবে ভাইয়া, দেখো ফার্স্টে তুমি লাইন নিলা, এখানে এই পুরো সংখ্যা পয়েন্ট বাদে পৌনঃপুনিক বাদে যেটা আছে পুরোটাই নিবা, 62309। ওকে, এটা আমরা নিলাম। নেওয়ার পর আমাদের কাজ কি হচ্ছে ভাই, দেখো কাজ হচ্ছে মাইনাস করা। এখন মাইনাস করব কি, এখন আমাদের কোশ্চেন হচ্ছে মাইনাস করব কি, যেগুলোতে পৌনঃপুনিক নাই। এখন দেখো ভাইয়া 6-এ পৌনঃপুনিক নাই, 2-তে পৌনঃপুনিক নাই, এখানে কিন্তু পয়েন্টে খেলা নাই। ঠিক আছে, তো পুরোটাই আমরা কি নিব ভাইয়া, 62 নিয়ে নিলাম। ওকে, এখন নিচের কাজ হচ্ছে পৌনঃপুনিক কয়টাতে আছে ততগুলো 9 নেওয়া। ঠিক আছে, দেখো 9 9 9 তিনটা আছে না, তিনটা নিলাম। এখন দেখো পয়েন্টের পরে পৌনঃপুনিক নাই কয়টা আছে, ফাঁকা কয়টা আছে, 2, মানে একটা ফাঁকা আছে, তার মানে কি একটা 0 নিয়ে নিলাম। ঠিক আছে, তোমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন শুধু তুমি সরলীকরণ করবে। ঠিক আছে, এখানে কত আছে ভাই, 7, এখানে আসে তোমার হচ্ছে 4, হাতে থাকলো 1, এখানে তোমার 2, 6 2 9 9 9 0। ঠিক আছে, তুমি এরপরে আরও চাইলে সরলীকরণ করতে পারো। তুমি একটা প্রকৃত ভগ্নাংশে অথবা তোমার যেভাবে হোক, তুমি তোমার যেটা আসে সেভাবে তুমি সরলীকরণ করে এটা সলভ করতে পারো। তুমি যদি এইভাবে রাখে তো তোমার কোনো সমস্যা হবে না। এখন দেখো এই পার্টটা চলে গেল। এখন দেখো এখানে কি বলছে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। মানে তুমি এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতেছো, কিন্তু সবগুলা তোমার এখানে কিন্তু সেম নাই। ঠিক আছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তোমার এখানে পয়েন্টের পরে 3 2 আছে, আর কোনো ইয়া নাই, তোমার এখানে পৌনঃপুনিক নাই। এখানে তোমার কি আছে ভাই, দেখো এখানে তোমার 2.19 9-এর উপর পৌনঃপুনিক একটা আছে, এখানে 5 6-এর উপর 2টা আছে। তো সবগুলোকে তোমার কি হচ্ছে ভাইয়া, তোমার কাজ হচ্ছে সবগুলোকে সেম আকারে নিয়ে আসা। ঠিক আছে, তো তোমার কাজগুলো হচ্ছে, দেখো এখানে দেখো, এখানে তোমার যদি গ নাম্বারটাই দেখি, 5.7 8.34, এখানে দুইটা পৌনঃপুনিক, আর 6.245। ঠিক আছে, তো তোমার কাজ হচ্ছে ভাই, দেখো তোমার কাজ হচ্ছে এখানে আইডেন্টিফাই করা যে কার কয়টার উপর পৌনঃপুনিক আছে, কয়টার উপর নাই। ঠিক আছে, ধরো তোমার এখানে 5.7-এ কি হচ্ছে ভাই, দেখো 5.7 পৌনঃপুনিকে এখানে একটা, এখানে তোমার হচ্ছে 2টা, এখানে হচ্ছে তোমার 3টা পৌনঃপুনিক। ঠিক আছে, 1টা 2টা 3টা সিরিয়ালি, এর লসাগু করতে হবে। এরপরে কাজ হচ্ছে তোমার কি, লসাগু করা। ঠিক আছে, তোমার যদি এখানে একটা ফাঁকা থাকতো, এখানেও যদি একটা ফাঁকা থাকতো, তাহলে কি হতে হবে, দেখো এখানেও যদি একটা ফাঁকা, এখানেও যদি একটা ফাঁকা। ঠিক আছে, অথবা তোমার এখানে যদি 2টা ফাঁকা থাকতো, মানে 6.12, তারপরে পৌনঃপুনিক তোমার এখানে 2 দিয়ে তারপরে 4 5 এটাই থাকতো। ঠিক আছে, 1 2 এভাবে যদি থাকতো, তখন তুমি কি করতা ঠিক সেই মানে সেমভাবে তুমি আবার এটা লসাগু করতে। ধরো এখানে একটা আছে, এখানে 2টা আছে, তার মানে কি লসাগু করলে কত হবে ভাইয়া, এখানে দেখো 2টা, তার মানে কি সবগুলোতে 2টা করে ফাঁকা থাকবে। ঠিক আছে, তারপর পৌনঃপুনিক হবে। এখানে যেহেতু তোমার পৌনঃপুনিকই আছে সবগুলোতে, তো এখানে দেখো এখানে একটা পৌনঃপুনিক, এখানে 2টা এখানে আছে, এখানে 3টা আছে, 1 2 3, এর তোমার লসাগু করলে কত হবে ভাইয়া, এখানে আমাদের লসাগু হচ্ছে আমাদের 6, এ লিখতে হবে। এই তোমার এখানে এর লসাগু হচ্ছে 6 যেহেতু, তার মানে হচ্ছে কি ভাই, আমাদের দেখো
এখানে আমাদের 6টা হিসেবে থাকবে, ঠিক আছে। সো এখন দেখো এটাকে আমরা ঠিক করে কীভাবে লিখতে পারি, 5 পয়েন্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এভাবে লিখলাম, এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তোমার এটা লেখা যায়, এটা লেখাও তা, ঠিক আছে। এর ক্ষেত্রেও সেম 8.34 না, দেখো 34 34 34 6টা হয়েছে না, তো এখানে একটা দিয়ে দিলা, প্রথম একটা দিয়ে দিলা, শেষে একটা দিয়ে দিলা। এখন দেখো এর ক্ষেত্রে ঠিক সেম 6.245 245 245, ঠিক আছে। তো এইভাবে সরলীকরণ করলা না, এই তোমার এটাই হচ্ছে মেনলি, এই তিনটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তুমি অ্যান্সার এইভাবে লিখবা, ঠিক সেমভাবে তুমি এইগুলা করতে পারবে, ঠিক আছে। ওকে, এখন দেখো তুমি বলতে পারবে 3 এরপরে কিছু নাই, তুমি এখানে যেহেতু তোমার এখানে কিছু থাকবে না, এরপরে তুমি পয়েন্টার যে তোমার পৌনঃপুনিকের জন্য তুমি এখানে 0 ইউজ করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো 0 ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যোগ করো। মোটামুটি তোমার এই যোগগুলা ইজি আছে, ঠিক আছে। যদি দেখাই দিই, তোমার প্রথমটাই দেখাই দিই, 0.45, ঠিক আছে। আর হচ্ছে কি ভাই আমাদের দেখো, আরেকটা হচ্ছে 0.134, 45-এর উপর 5-এর উপর পৌনঃপুনিক আছে, আর হচ্ছে 34-এর উপর, ঠিক আছে। এখন ভাইয়া তুমি যদি এটা করতে যাও, এটা করতে যাওয়ার ক্ষেত্রে তুমি এখানে একটা প্রবলেম ফেস করতে পারো যে তোমার এখানে দুইটা সেম নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি সেম করে তোমাকে নিতে হবে। এখন দেখো কীভাবে কোনটা সেম, মানে আমি যেভাবে করলাম, মানে তোমার সদৃশ তোমার আবৃত্ত দশমিক ভগ্নাংশে যে প্রকাশ করলাম, ঠিক এই প্রসেসটা এখানে ফলো করতে হবে, ঠিক আছে। তোমার দেখো এখানে তোমার একটাতে আছে, দুইটাতে আছে, তুমি যখন যোগ করতে যাবা তখন তোমার কিন্তু ভেজাল লাগবে। সো এই ভেজালটা এড়ানোর জন্য তোমার হচ্ছে কীভাবে দুইটাকে সেম করে নিতে হবে। কীভাবে সেম আমরা করলাম ভাইয়া, দেখো এখানে 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 দেখো একটাতে নাই, এখানে একটাতে নাই, তার মানে কি দুইটা লসাগু এখানে কি একই হচ্ছে, তার মানে কি একটাতে থাকবে না। আর এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তার লসাগু কত 2, তার মানে হচ্ছে কি ভাইয়া আমাদের দুইটাতে থাকবে, ঠিক আছে। তো তুমি এখানে সোজা করে বলতে পারো, মানে তুমি এখানে লিখে নিবে, ঠিক আছে। তো যে এখানে তুমি বলবা যে এখানে তোমার ফাঁকা, এখানে তোমার কি এখানে পৌনঃপুনিক নাই কটাতে, একটাতে 4, এখানে ফাঁকা, এখানে 1 ফাঁকা আছে, ঠিক আছে। তো এর লসাগু কত হচ্ছে আমাদের 1, আর এখানে 2টা, এখানে একটা, ঠিক আছে। তার লসাগু হচ্ছে 2, তার মানে হচ্ছে কি ভাই আমাদের মোট পয়েন্টের পরে কটা থাকবে, 3টা থাকবে, ঠিক আছে। পয়েন্টের পরে আমাদের 3টা থাকবে, যেখানে একটা আমাদের থাকবে কি পৌনঃপুনিক ছাড়া থাকবে, আর 2টা কি হচ্ছে পৌনঃপুনিক সহ থাকবে। তার মানে কি এখানে দেখো তুমি যদি এভাবে ডাইরেক্ট লিখে দাও, ডাইরেক্ট বলতে কি তুমি পরীক্ষার খাতায় কিন্তু লিখবা যে তুমি এটা এটা পাইছো অ্যান্ড তুমি এটা এইভাবে তুমি করতে যাচ্ছ, ঠিক আছে। এই পর্যন্ত তুমি নিয়ে আসলা, এরপরে দেখাইছি তোমাদেরকে শর্টকাটে, কিন্তু আমি দেখাইছি, কারণ তোমার এই মানে এটা খুব যে ডিপলি বুঝতে হবে সেরকম কোনো কথা নাই। অ্যান্ড তোমরা আশা করি তোমরা এটা খুব একবার দেখলে পারবা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, তোমার এখানে একটা দাগ দিয়ে এখানে 5 আসতেছে না, আরটা 5 নিলা, 3 4 আসতেছে না, আবার 3 4 নিলা, ঠিক আছে। এটা তোমার হচ্ছে গিয়ে এরপরে কিন্তু আরো অনেক থাকতে পারে। এর যোগফলগুলো কি হবে ভাইয়া, ধরো আমাদের 9 আর নিচে 9 উপরে 2 আছে, 11 আসলো, তো আগের একটা কি এখানে তারপর একটা যোগ হয় না, তো ওইটা করার জন্য মিলি যাতে তোমার এখানে যোগফলটা সঠিক হয়, তার জন্য তোমার এখানে এই কাজটা করা। এখানে দেখো 5 4 9, 5 3 কত হচ্ছে ভাইয়া 8, ঠিক আছে। ওকে, তো এখানে কি ভাইয়া আমাদের মেনলি এরপরে কোনো যোগ হচ্ছে না, ঠিক আছে। এরপরে কাজ কি ভাইয়া, তখন দেখো এরপরে কাজ হচ্ছে, দেখো 5 4 কত হচ্ছে ভাইয়া 9, 5 3 কত হচ্ছে ভাইয়া দেখো 8, এরপরে ভাইয়া দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5.0, ঠিক আছে। আর পৌনঃপুনিক যেটা থাকতেছে তোমার এটা আসবে, ঠিক আছে। তোমার এটাই মোটামুটি তোমার এখানে অ্যান্সারটা হবে। ওকে, তুমি এই বাকি যেগুলো আছে বাকিগুলো ঠিক সেম ওয়েতে তুমি করতে পারবা। ওকে, এটা তোমার অ্যান্সার, এটা তোমার অ্যান্সার। ওকে,
আচ্ছা আচ্ছা ভাইয়া, এখন 16 নম্বরে তোমার দেখো বিয়োগ করো, ঠিক আছে? বিয়োগ করো তোমার ঠিক সেম যোগের মতোই, তুমি যেভাবে যোগ করছো সেই ঠিক সেভাবে বিয়োগ করবা। ক নাম্বারটা এখানে দেখো 3.4, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমাদের 2.13, এই দুটো তোমার বিয়োগ করতে বলছে। আচ্ছা, তোমার 13 এর কি ভাইয়া দেখো, এখানে তোমার 3 এর উপরে আছে, তার মানে কি আমরা যদি 4 এর উপর এখানে আরেকটা 4 নেই অ্যান্ড এটার উপরে দেই পৌনঃপুনিক দিই, ঠিক আছে? এটাকে মিশানো গেলে বেটার হইতো। হ্যাঁ, ওকে। দেখো এই দুইটা তোমার এখানে আসলো, আর পরে কীভাবে দেখো এখানে 4 ওকে, আর তোমার যদি দেখো এখানে 3, ঠিক আছে? এ তুমি যখন যদি বিয়োগ করো তাহলে দেখো কি হচ্ছে, এই পাশে তোমার 1, ঠিক আছে? তো এখানে তোমার এটা তেমন কাজে লাগতেছে না, এটা এখন দরকার হচ্ছে না, তেমন তোমার মোটামুটি এই দিকে তোমার বিয়োগফলটা মোটামুটি সঠিক থাকবে। এখন দেখো এখানে কত বিয়োগ হচ্ছে, 1, ঠিক আছে? এর উপর পনি গেছে, একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো কত আসতেছে এখানে 3, ঠিক আছে? তারপরে কি 1.31, অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের এটাই, ঠিক আছে? 1.31, এরপর পৌনঃপুনিক বিদ্যুৎ দশমিক ভগ্নাংশ। ওকে, এটা হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার। ঠিক সেমভাবে তুমি একই কাজ করবা, তুমি প্রথমে দেখবা যে কয়টার উপর পৌনঃপুনিক নাই, কয়টার উপর পৌনঃপুনিক আছে, এই দুইটা তারপরে লসাগু করে তোমার ঠিক তারপরে এভাবে লিখে তারপরে পরে দুইটা ডিজিট পর্যন্ত নিবা, তোমার দুইটা থাকে, দুটো ডিজিট পর্যন্ত নিয়ে তারপর তুমি দেখাবা যে এখানে তোমার যদি মাইনাস করতে হয় তো এখান থেকে মাইনাস করো, মাইনাস করে তোমার ঠিক যেটাই আসে এটাই হবে। মানে খুব সিম্পল একটা তোমার এখানে এটা ট্রিক্সটা। ওকে, তোমার অন্য নিয়মে তোমার কিন্তু বইতে দেওয়া আছে, অনেক বড় একটা নিয়মে দেওয়া আছে, ওটার নিয়মে যাওয়ার কোনো দরকার নেই, মাথা খারাপ করার দরকার নেই, তুমি ঠিক সেম নিয়মে যাবে, ঠিক আছে? এ দেখো গুণটাও কিন্তু সেম নিয়মে গুণ, ঠিক আছে? এখন দেখো 0.3 এটাকে তুমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, যে পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশের থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এটা কত হচ্ছে ভাই দেখো 3 কি হচ্ছে ভাই, তুমি ডাইরেক্ট এখন তুমি বলতে পারো, তুমি যদি বারবার প্র্যাকটিস করো না তুমি বলতে পারবে যে এটা কী হবে 3/9, ঠিক আছে? আর এটা কি, এটা 6/9। তো এখানে কি হচ্ছে ভাই আমাদের 3/9 ইন্টু 6/9। এখন যেটা গুণ করলে যে গুণফলটা আসবে সেটা তুমি তোমার এই গুণফল, ঠিক আছে? ঠিক এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম। এখানে কিন্তু যোগ এবং তুমি যখন যোগ করতেছো অথবা বিয়োগ করতেছো সেখানে কিন্তু সেম সেম আনতে হচ্ছে, বাট এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে হবে না। এই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট তুমি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা, তারপরে তুমি গুণ করে দিবা, গুণ করলে হয়ে যাচ্ছে। আর ঠিক ভাগের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, এখানে তুমি 3/9, ঠিক আছে, ভাগ 6/9 আসছে, তাই তো? তো তুমি এটাকে কী করো ভাইয়া দেখো 3/9 ইন্টু 9/6। তো আমরা কি জানি ভাইয়া দেখো ভাগটা তোমার কি উল্টায় দিলে তোমার কি হচ্ছে ভাইয়া, তোমার এখানে গুণ হয়ে যাচ্ছে 9/6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই তোমার এখানে হচ্ছে দেখো এর গুণফল যেটা হয় তুমি সেটা লিখবা, 3 নং 27 আর হচ্ছে কি ভাইয়া 6 নং 54। ওকে, এই সব ক্ষেত্রে কিন্তু সেম। সো দেখা দিচ্ছি না সময় স্বল্পতার কারণে, কারণ তুমি এগুলো পারবা মেনলি, ঠিক আছে? আচ্ছা ভাই দেখো এই 19 নম্বরে মেনলি তোমার কি 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখতে বলছে, ঠিক আছে? তো এগুলোর থেকে তোমার যে কোনো একটা দেখা দিলে মোটামুটি তুমি পারবা। ধরো 1 গ নাম্বারটা যদি আমরা করি 1.34, ঠিক আছে? এটা যদি করি প্রথমে আমাদের কি হয়, এই একটা চিহ্ন দিলা, তো এটা কি হয় আমাদের 3, 4, একটু দাঁড়াও, হ্যাঁ। সো এটা কি আমাদের এরকম করতেছে কেন? ওকে, 3, 4 কিন্তু তোমার কি এটা তোমার ডট ডট পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এরকম। ওকে, তুমি এখানে চিহ্নটা দিলা, তো মেন কাজ তোমার দেখো এখানে তোমার, ঠিক আছে? এখানে দেখো এখানে তোমার কাজ হচ্ছে প্রথমে এখানে এমন একটা সংখ্যা নেওয়া যেটা তোমার এর সমান অথবা এর কাছাকাছি হবে, এর বেশি হবে না। তো এখানে আমাদের কি 1 ছাড়া আমরা বেশি নিতে পারতেছি না, ঠিক আছে? সো আমরা যদি এখানে তোমার 1 নেই তাহলে হচ্ছে কীভাবে দেখো এখানে 1 নিলে আমাদের কাজটা হচ্ছে কি, এখানে তোমার 1 আছে, তো এখানে আমরা
এর ডাবল দিব, ঠিক আছে, 2 দিলাম, তো 1 এর জায়গায় একটা 1 লিখলাম, তারপরে কত আসছে ভাইয়া, তারপরে আসতেছে আমাদের 34। ওকে, একবারে আমরা কি দুইটা করে নেব, এখানে যেহেতু পয়েন্ট আছে এখানে পয়েন্ট নিলাম। এখন দেখো এখানে কত নিতে পারি আমরা, এখানে যদি 2 নেই তাহলে এখানে তোমার কি 2ও নিতে হবে, ঠিক আছে, এবং সেটাকে তোমার 22 × 2 দ্বারা গুণ করতে হবে, মানে তোমার কি আবার সেই যেটা নিচে সেটা দ্বারা গুণ করতে হবে, তার মানে 44, তার মানে এটা 40 আসতেছে না, তো এখানে তোমার কি কাজ হচ্ছে একই নেওয়া, ঠিক আছে, এক নিলে কত হচ্ছে ভাইয়া, 21ই হচ্ছে আমাদের, 21, এখানে 3 আর এখানে 1, 13 থাকতেছে, ঠিক আছে। তো এরপরে কাজটা হচ্ছে ভাইয়া দেখো, এখানে যেহেতু তোমার এখানে 3 থাকতেছে, এখানে 1 13, 34 নামাইলাম, 34 নামাইলাম, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে কীভাবে দেখো, 11, 11 দুগুণা কত হচ্ছে ভাই, এখানে তোমার 22, ঠিক আছে, 11 দুগুণা কত হয় 22, এটা লিখলাম, লেখার পরে তোমার এটা ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে কত, যদি আমরা এখানে 5 দ্বারা গুণ করি, 22 ইন্টু, তো এখানে 5 নিলাম, এখানেও 5, ঠিক আছে, 5 5 25 এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণ 10, 2 12, ঠিক আছে, 12 2, হাতে থাকলো 1, 5 5 10, 11, ঠিক আছে, 1125 আসতেছে। তোমার এখানে তুমি কি নিচ্ছ, 5 নিচ্ছ, এখানে 5 নিচ্ছ, 1125, ঠিক আছে, এখানে 1125 আসলো। এরপরে কাজটা হচ্ছে ভাই দেখো, এখানে বিয়োগ করে কত হচ্ছে তোমার, এখানে আস্তে আস্তে 9, ঠিক আছে, 9, হাতে থাকলো 1 2 3 0, আর এখানে তোমার হচ্ছে কি ভাই দেখো, এখানে 109, ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। 5 6 7 8 9 10 11 12 13 14 14 9, হাতে থাকলো 1 2 3 0, সরি এখানে তোমার 209 হবে, ঠিক আছে, 209। ওকে, এখন দেখো আবার কাজ কাজ কি হচ্ছে আমাদের ভাইয়া, আমাদের কাজ হচ্ছে আবার এখানে 115 আছে, এর ডাবল নিতে হবে, ঠিক আছে, 115 এর ডাবল কত হচ্ছে ভাইয়া, 230, 230, ঠিক আছে। এখন আরেকটা এখানে নামাইতে হবে, তোমার এখানে 34 নামাইলে আবার, ঠিক আছে, 34 নামাইলে তোমার এটাকে কি ফুলফিল করতে হবে, এর সাথে তোমার যদি এখানে 10 করলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা 9 করি, 230, তারপরে 9, তার সাথে 9 গুণ করলাম, 9 9 81, 81 1, এখানে দিলাম 8, দিলাম 27 7, থাকলো 2, 9 কে 9, 9 2 18, 19 20, 207 81, ঠিক আছে, 207 81, তারপরে থাকতেছে 3, আর এখানে থাকতেছে 8 9 10 11 12 13, 5, হাতে থাকলো 1, ঠিক আছে, 7 8 9, ওকে 153। তোমার মেইনলি আর এখানে 9টা দিয়ে দিলাম, আর এখানে তোমার এখানে 9টা দিয়ে দিলাম, ঠিক আছে। তো মেইনলি এখানে কি বলছে ভাইয়া, তোমার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, তার মানে কি তোমার এটা 3 দশমিক স্থান পর্যন্ত তুমি নির্ণয় করলা। এরপরে বলছে আসন্ন মান, আসন্ন মান নেওয়ার ক্ষেত্রে এখানে 9 আছে, এখানে 5 আছে, তার মানে কি এই 9টা যদি আমরা বাদ দিতে চাই, আসন্ন মানটা আমাদের কি হবে ভাইয়া, 1.16, ঠিক আছে, এটা তোমার হচ্ছে আসন্ন মান। ওকে, তো এটাই মেইনলি তোমার এখানে অ্যান্সারটা, এই পর্যন্তই মেইনলি এটা ছিল, ঠিক আছে। এরপরে এগুলো আশা করি তোমরা এটা বের করতে পারবা। ওকে ওকে, এখন দেখো কোনগুলো মূলত কোনগুলো অমূলত, এটা তোমাদের মিললে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা কিন্তু করবা, যে কোনটা আইডেন্টিফাই কীভাবে করতে হয় তোমরা কিন্তু জানো, আমি জানি তুমি এটা পারবা, তবুও যদি দেখাই দেই, দেখো ক নাম্বারটা, এটা তোমার মূলত থাকে, এটা মূলত থাকে, এটা দেখো, এটা মেইনলি তোমার এখানে অমূলদের কাতারে পড়তেছে, দেখে বোঝা যাচ্ছে এটা একটা অমূলদের কাতারে পড়তেছে। তারপরে তোমার দেখো ঠিক এটাও সেম, এইটা হবে না, এটা তো হবে না, এটা হবে না, ঠিক আছে। তোমার মেনলি এটা কেন হলো বললাম, দেখো 2/3 ইন্টু তোমার 7টা যদি উপরে চলে যায়, ঠিক আছে, তো এখানে মেনলি তোমার এখানে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটা হচ্ছে না। ওকে, এরপরে দেখি, আচ্ছা ভাই এখন 21 নাম্বারটা দেখো, 21 নাম্বার কি হচ্ছে ভাই, এখানে কি বলছে দেখো, n = 2x - 1, যেখানে x টেন্ডস টু n, তোমার x হচ্ছে আমাদের কি ভাই ন্যাচারাল নাম্বার, আর হচ্ছে দেখাইতে দেখাতে কি বলছে n স্কোয়ার, মানে কি এটার স্কোয়ার হচ্ছে কি ভাই, দেখো আমাদের 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার কি হচ্ছে ভাইয়া 1 ভাগশেষ থাকবে, ঠিক আছে। ওকে, এখন দেখো, সরি
n ইকুয়াল টু 2x মাইনাস 1, এটাকে তুমি যদি স্কোয়ার করো n স্কোয়ার 2x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে ভাই দেখো আমাদের এখানে কি আসতেছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, ঠিক আছে। তুমি যদি এখানে 4x, তুমি এখানে যদি 4 কমন নাও, 4x কমন নাও, কত আসতেছে ভাই দেখো 4x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে, এটা আসতেছে। এখন দেখো এখানে মেইনলি আমাদের কি, এখানে x এবং x মাইনাস 1 তুমি যদি গুণ করো, তোমার যদি এটা ন্যাচারাল নাম্বার হয়, ধরো এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এবং জোড় এবং বিজোড় গুণ করলে কি হচ্ছে ভাইয়া, আমাদের কিন্তু অলওয়েজ জোড় হয়, ঠিক আছে। এবং জোড় অলওয়েজ 2 দ্বারা বিভাজ্য, এটা মনে রাখবা, 2 দ্বারা বিভাজ্য। এইটা হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই পুরো পোর্শনটা তোমার 2 দ্বারা বিভাজ্য, তাহলে ইকুয়াল টু 4 ইন্টু 2 কত হবে ভাইয়া 8, ঠিক আছে। তো অবশ্যই এই পোর্শনটা আমাদের তাহলে কি হচ্ছে ভাইয়া 8 দ্বারা বিভাজ্য হবে। এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, শেষে কি থাকতেছে, প্লাস 1 থাকতেছে না, তার মানে কি, এটাই বলছে এখানে দেখো প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তোমাকে এটাই লিখতে হবে যে আমরা দেখা পাচ্ছি এখানে তোমার এখানে কমন নেওয়ার পরে এখানে 4 ইন্টু এক্স মাইনাস 1, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 কি হচ্ছে ভাই, প্রতি ক্ষেত্রে তোমার এখানে জোড় থাকবে, এটা 2 দ্বারা বিভাজ্য। অতএব 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, এটা হচ্ছে কি ভাই আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে ভাই, যেহেতু এক ভাগশেষ সবসময় থাকতেছে, এটা হচ্ছে আমাদের প্রমাণটা, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে 22 নম্বরে, কোনটি মূলদ ও কোনটি অমূলদ তার নির্দেশ করো, ঠিক আছে। এখানে দেখো √5 4, 4 তো আমরা জানি, আর √5 কেমনে করতে হবে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, সো এটা আবার রিপিট করতেছি না। √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, এটা তোমরা পারো। আর √5 যে অমূলদ সংখ্যা সেটা তো তোমরা পারোই, সো এটার রিপিট করতেছি না আমি। সরল করো, সরল ক্ষেত্রে ঠিক সেম প্রসেস, তুমি যেভাবে করছিলে, আমরা গুণ দেখাই দিলাম, ভাগ দেখাই দিলাম, যোগ যেভাবে দেখাই দিলাম, তোমরা ঠিক সেম ভাবে করবা, ঠিক আছে। এখানে কোনো কোনো কমপ্লেক্সিটি নাই এখানে। তবে তুমি যখন এই ম্যাথগুলো করবা, তখন তোমার কি হচ্ছে ভাইয়া, খুব একটু সাবধানের সাথে করবা, ঠিক আছে। এরপরে আর আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।